আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমাদের সকল ছাত্রদেরকে আবারও অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমাদের মোস্তাফিজুর দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের বাম পাশে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখো কোটি শুকর যে সকল প্রকার বিপদ আপদ বলবো না, সকল প্রকার মানে ঝুঁকি ঝামেলা পার হয়ে আল্লাহ তালা ওকে খুব সহজে বলবো আসানের সাথে কানাডায় নিয়ে পৌঁছেছেন এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছেন মোটামুটি। আমি আর কথা বলবো না, আমি সরাসরি মোস্তাফিজের কাছ থেকে আমরা আজকে শুনবো যে এখন ফ্লাই করতে হলে, ইভেন যারা জানুয়ারি ইনটেকে ফ্লাই করবে বা আগামীতে যারা ফ্লাই করবে, তাদের জন্য কি কি ধরনের মানে রুলস এন্ড রেগুলেশন হতে পারে, কি কি ধরনের কাগজপত্র দেখা লাগতে পারে, যেহেতু মুস্তাফিজ মাত্র ফ্লাই করছে। রাইট মুস্তাফিজ, দ্য ফ্লোর ইজ ইয়োর মাই ডিয়ার, প্লিজ গো অ্যাহেড। Okay, okay. Thank you. Assalamu alaikum, and thank you, Tohid bhai, once again for having me. And আসলে সবার মতো আমি নিজেও অনেক ওরিড ছিলাম ভেরি ফার্স্ট টাইম আমি ফ্লাই করছি, এবং এটা মনে হয় পৃথিবীর লংগেস্ট ফ্লাইট আসলে। তো প্রথমে ফ্লাইটটা নিয়ে একটু বলি। বাংলাদেশ থেকে দোহা 6 ঘন্টার ফ্লাইট অলমোস্ট, অ্যান্ড দেন দোহা টু মন্ট্রিয়াল 14 আওয়ার্স ফ্লাইট, দেন মন্ট্রিয়াল টু ভ্যানকুভার 6 আওয়ার্স ফ্লাইট। এটা লংগেস্ট ফ্লাইট আমার মতে, পৃথিবীর সবচেয়ে লংগেস্ট ফ্লাইট। সো এখন আমরা একটু ফর্মালিটিস যেগুলো আছে এয়ারপোর্টে, যেগুলো ইমিগ্রেশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে জাস্ট একটু আমি ব্রিফলি বলার চেষ্টা করব। প্রথমে বলো, আমারও কিন্তু প্রত্যেকটা কাগজ, আমি যখন স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যতগুলো ডকুমেন্টস আমি ওখানে সাবমিট করেছি, আমার সবগুলোর হার্ড কপি আমি সাথে নিয়ে গিয়েছি। নোটারি করা যতগুলো অরিজিনাল পেপারস ছিল, দেন হচ্ছে এগুলো আসলে খুব একটা দেখে না, বাট ইন কেস যদি লাগে, যাতে আমাকে নার্ভাস ফিল করতে না হয়, বিকজ এর চাইতে বেশি ওরা কখনোই কিছু চাইবে না আমি যা কিছু স্টাডি পারমিটের সময় সাবমিট করেছিলাম। ওকে, তো এটা হচ্ছে জাস্ট অন এভারেজ, এটা অন জাস্ট এভারেজ, তার সেফটির মানে জন্য রাখা। তার মানে এটা আমরা আসলে ডকুমেন্টস, কখনো চায় না। ইয়েস, আমরা ডকুমেন্টস নিব কি কি? স্টাডি পারমিটের সময় আমরা যেসব ডকুমেন্ট সাবমিট করেছি এগুলোর কপি আমাদের কাছে মাস্ট থাকা চাই। রাইট, হ্যাঁ, থাকা যায়, এটা নিজের সেফটির জন্য আসলে। একটা কপি রাইট, থাকাটা তো অপরাধের কিছু না, একটা বা ইয়া, দুইটা কপি রাখাটা খুবই, আমার কোনো টেনশনই থাকবে না মাথায়। আমাকে যে কাগজটাই চাইবে আমি সেটাই ওদেরকে প্রোভাইড করতে পারবো, হার্ড কপি। হ্যাঁ, পারফেক্ট। বাট ভালো ব্যাপার হচ্ছে, এন্ড টেনশনে একদম টেনশন না মানে করতে হবে না। এই জন্য ওরা বেসিক্যালি এনরোলমেন্ট লেটার, দেন হচ্ছে ট্রাভেল অথরাইজেশন লেটারটা আসলে লাগে না, ওটা হচ্ছে যারা আই মিন OWP বা অন্যান্য ভিসাতে যাচ্ছে তাদের জন্য লাগে, যা ভিজিট ভিসায় যাচ্ছে। ট্রাভেল এনরোলমেন্ট লেটারটা ইউনিভার্সিটি থেকে, দেন ইউনিভার্সিটির যে পেমেন্ট করেছিলাম আমরা সেটার পেমেন্ট। আবার অনেককে দেখলাম, অনেকে হচ্ছে এখানে এসে পেমেন্ট করবে। সো ইন দ্যাট কেস আমি কয়েকজনকে দেখেছি ম্যাকগিল ইউনিভার্সিটিতে আসছে। হ্যাঁ, সো ওনাদের আসলে ওই পেমেন্ট করে নেই, ওনারা এখানে এনরোলমেন্ট নিয়ে তারপরে পেমেন্ট করবে। সো ইন দ্যাট কেস ওটার একটা প্রুফ, আপনি যেখানে এসে ওদেরকে পেমেন্ট করবেন সেটা যে আপনাকে ইউনিভার্সিটি থেকে কনফার্ম করেছে, সেটার যে ডকুমেন্টসটা সেটা রাখবেন সাথে, যদি কেউ পেমেন্ট করে না থাকেন, হুইচ ইজ ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে ঢাকারটাই বলি, এটা জাস্ট অন এন অ্যাভারেজ বলছিলাম। ঢাকায় প্রথমে আমাদেরকে বেসিক্যালি, বিশেষ করে আমরা যারা কানাডার যাত্রী স্টাডি পারমিটে এখানে আসতেছি, ওদের সবগুলো ডকুমেন্ট, পাসপোর্ট, দেন হচ্ছে আমাদের ইউনিভার্সিটির অ্যাডমিশন, দেন পেমেন্ট রিসিপ্টটা, দেন হচ্ছে এনরোলমেন্ট লেটার, দেন হচ্ছে আপনি যে এনরোলমেন্ট করার পরে আপনাকে যেই সাবজেক্টে আপনার ক্লাস শুরু হবে, ক্লাস স্কেজুয়াল। হুম, এই 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 5-6টা জিনিস খুবই ইম্পর্টেন্ট, টপ প্রায়োরিটি। এগুলো আপনার কাছ থেকে নিয়ে ওনারা স্ক্যান করে এখানে কাউকে পাঠাচ্ছে, আই মিন কানাডাতে কাউকে পাঠাচ্ছে, হতে পারে সেটা CBSA, হতে পারে সেটা IRCC, আই ডোন্ট নো, বাট কাউকে পাঠাচ্ছে ওরা। এখান থেকে গ্রিন সিগন্যাল দেওয়ার পরে ওখানে বলতেছে ইউ ক্যান প্রসিড। আর আমি অনেকজনকে দেখেছি, বিকজ আমি যখন লাইনে ছিলাম তখন আমার সামনে 2-3 জন সাবমিট করেছে। ওদেরকে বিভিন্ন ডকুমেন্টস এর জন্য বারবার বলছিল যে তোমার এনরোলমেন্ট লেটার কই। ওকে ফাইন, এনরোলমেন্ট লেটার দেখাই দিল সে, পরে বলতেছে তোমার যে ক্লাস শুরু হবে ক্লাসের রেজিস্ট্রেশনটা কই বা ক্লাস স্কেজুয়ালটা কই। এই রাইট, জিনিসগুলো নিয়ে কিন্তু ঝামেলায় পড়বে না আপনারা। দেখা যাচ্ছে ওরা অনেকক্ষণ দাঁড়ায় ছিল, অনেকক্ষণ, হাফ এন আওয়ার 1 আওয়ার চলে গেছে অলরেডি। এগুলো কিন্তু টেনশনের ব্যাপার, মানে রাইট, মানে লাইফের ওই পরিমাণ টেনশন ওই মুহূর্তেই হবে, যেটা লাইফে আর কখনো হয়নি আগে। যে আমি এত রাইট, কিছু করলাম, এখন এই পেপারসটার জন্যই আমি মনে হয় আটকে যাচ্ছি। আর এটা রাইট, এমন না যে আপনি চাইলেই কাউকে ফোন করে পেয়ে যাবেন, সেটা রাইট, ইউনিভার্সিটিতেও না, আপনার ওখানে যিনি অ্যাডভাইজার থাকবে তাকেও না। সো ভেরি ইম্পর্টেন্ট, আপনি 1 সপ্তাহ পরে ফ্লাই করেন, বাট হ্যান্ডি উইথ অল দিস পেপারস, রাইট। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমার কোনো ঝামেলা হয়নি, আমি জাস্ট সবগুলো সাবমিট করেছি।
2-4 মিনিট পরে বললেন গো আমার পাসপোর্টের উপর একটা স্টিকার দিয়ে দিল, দেন আমার ইমিগ্রেশন তো আহামরি আর কিছু নাই, এরপরে আপনি ইমিগ্রেশনের ভেতরে যাবেন। তো এখানে শেষ করে যদি কারো কোনো কাজ থাকে টুকিটাকি সেরে ফেলতে পারেন, যদি হাতে যথেষ্ট সময় থাকে, রাইট। বিকজ ইমিগ্রেশনের পরে কিন্তু আপনি আর এয়ারপোর্ট থেকে বেরোতে পারবেন না। হুম। দেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাগেজের ব্যাপারে অনেকের একটা কনফিউশন থাকে, যেটা ডেফিনেটলি আমারও ছিল। সেটা হচ্ছে ব্যাগেজটা আমি যে ফাইনাল ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে আসলে চলে যাবে কিনা অটোমেটিক, রাইট। বিকজ এখানে কানাডাতে ঢুকলে মোরলেস সবারই একটা ডোমেস্টিক ফ্লাইট থাকছে, রাইট। সেটা 1 আওয়ার হোক আর 6 আওয়ার্স হোক হুম whatever। হুম। তো এখানে আমি বলবো আমাকে কিন্তু এয়ারপোর্ট থেকে যখন আমি ব্যাগগুলো ট্যাগ করাইছি, মানে ট্যাগ করে দিচ্ছিল, তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি ডিরেক্ট চলে যাবে কিনা বা আমি কোথাও কোনো এয়ারপোর্টে কালেক্ট করতে হবে কিনা। তখন উনি আমাকে বললো যে আপনার এগুলো ডিরেক্ট চলে যাবে একদম ভ্যানকুভার পর্যন্ত। তো আমি কিছুটা টেনশন ফ্রি হইলাম। বাট পরে যখন ওখানে ইমিগ্রেশন শেষ করে মন্ট্রিয়ালে আসছি, মন্ট্রিয়ালে আমি 2-1জনকে জিজ্ঞেস করার পরে ওনারা বললো যে না, তোমার ব্যাগেজ এখানে আছে। পরে আমি এয়ার কানাডার কাউন্টারে গেলাম, কাতার এয়ারওয়েজের কাউন্টারে গেলাম, যে তুমি এখান থেকে কালেকশন করে আবার ব্যাগেজটা তুমি এখন আবার নেক্সট ফ্লাইটের জন্য ইয়ে করে দিতে হবে, স্ক্যান করে দিতে হবে। সো এটা মাথায় রাখবেন, কনফিউজ থাকাটা সমস্যার কিছু না, বাট ডেফিনেটলি কাউকে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, খুবই ইনফরমেশন যেটা, খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা সবাই ইন্টারন্যাশনাল যারা প্যাসেঞ্জার তাদের জন্য বলতেছি, খুবই ইম্পর্টেন্ট এটা। কানাডা থেকে যখন আপনার ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে বাইরের দিকে আসবেন, ইন্টারন্যাশনাল ফ্লাইট নিয়ে বাইরের দিকে যখনই আসবেন, তখন এই ঝামেলাটা আপনারা পড়বেন না যে লাগেজ ট্রান্সফরমেশন। ইন্টারন্যাশনাল ফ্লাইটে ঝামেলাটা নেই, কিন্তু যখন কানাডায় নামছেন, নামার পরে এরপর ডোমেস্টিক ফ্লাইটে কিন্তু এটা কিন্তু বড় একটা ইস্যু, এবং এটা অবশ্যই লাগবে। যারা অন্টারিওতে থাকবে না, যারা অন্টারিওতে মানে যারা বেসিক্যালি টরন্টোতে থাকবে না, তাদের সবারই এটা লাগবে, রাইট? তো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আপনি যেই এয়ারওয়েজ দিয়ে ট্রাভেল করতেছেন তাদের নির্দিষ্ট কাউন্টারে এটা জিজ্ঞাসা করে নেবেন মাস্ট, যে আমার লাগেজ, এই লাগেজটা কোথায়, আমি কি এখানে ক্যারি করে আবার নতুন করে ট্যাগ করবো নাকি এটা অলরেডি বিমানে উঠেছে। এটা মাস্ট আমাদেরকে চেক করতে হবে, রাইট মাই ডিয়ার? রাইট। অ্যাবসলিউটলি, ইয়া, গো এরপরে অ্যাহেড। হচ্ছে ইমিগ্রেশন, দেন সবকিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ। ফ্লাই করতে হাফ এন আওয়ার লেট করেছিল ঢাকা থেকে। 4টা 4:30টার ফ্লাইট ছিল, 5টা বেজে গেছে। অ্যান্ড ওটা আবার এখানে এসে ওই 2 আওয়ার্স এর যে ইয়েটা ছিল, ট্রানজিশনটা ছিল এখানে, ওটা আবার কমে আমার এখন 1.5 ঘন্টা হয়ে গেছে। সো আই রাইট। ওয়াজ ইন রাশ। তো হুম এরপর হুম। আলহামদুলিল্লাহ ওই গেট গুলো খুঁজে পেতে অনেকের সমস্যা হতে পারে, বিকজ হান্ড্রেডস অফ গেটস এক একটা এয়ারপোর্টে, এইসব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলোতে। এন্ড মাল্টি স্টোরিড এগুলো সবগুলোই তো বেটার আপনি কখনো নিজে না খুঁজে, কনফিউজড না হয়ে যে কাউকে জিজ্ঞেস করে নেবেন। জাস্ট আপনার নেক্সট যে ফ্লাইটটা ওটার টিকিটটা হাতে রাখবেন। হ্যাঁ, জাস্ট কাউকে দেখাইলেই ওখানের সিকিউরিটি সব বা যে অফার থাকবে, ওদের ড্রেস থাকবে, যে কাউকে জিজ্ঞেস করলে ওরা আপনাকে রাইট ওয়েটা দেখাই দিবে। এতে করে হবে কি, আপনার কখনোই আর টাইম ওয়েস্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। খুবই এবং খুবই আপনি রাইট ওয়েতেই গুরুত্বপূর্ণ, যাবেন। খুবই গুরুত্বপূর্ণ। আমি মুস্তাফিজের সাথে এটা অ্যাড করতে চাই। আমি নিজে ইন্টারন্যাশনালি অনেক ট্রাভেল করছি, আলহামদুলিল্লাহ, আমি নিজে প্রচুর ট্রাভেল করছি ইন্টারন্যাশনালি। তারপরও তারপরও স্টিল আমি সকল সাইন বুঝি, সকল লেখা বুঝি। তারপরও আমি আমার বোর্ডিং পাস দেখায় বলি, ওয়ার ইজ মাই ফ্লাইট, ওয়ার ইজ দ্য রাইট লেন, জাস্ট সিম্পলি আস্ক সব দেম সময়। হুইচ ওয়ে টু গো, সিম্পলি আস্ক দেম জাস্ট অ্যাবসলিউটলি। হুইচ ওয়ে টু কারণ গো, হুইচ ওয়ে বাংলাদেশ টু গো, দ্যাটস এয়ারপোর্ট, ইট। আমি যেটা মনে করি, আমার এই এতটুকু মানে অভিজ্ঞতায়, বাংলাদেশ এয়ারপোর্ট কোনো এয়ারপোর্টই না, রাইট? এটা কোনো এয়ারপোর্ট, ঢুকলাম ঢুকে চলে গেলাম, দ্যাটস ইট, এটা কোনো এয়ারপোর্টই না। কিন্তু কাতার এয়ারপোর্ট বলেন, দোহা এয়ারপোর্ট বলেন, সিঙ্গাপুর এয়ারপোর্ট বলেন, পিয়ারসন মানে, এগুলা এত বড় এবং এত মাথা খারাপ করে দেবে। ভাস্ট। এগুলা এগুলো যদি আপনি ধরেন এই 1.5 ঘন্টা, মুস্তাফিজের 1.5 ঘন্টা, ও যদি ভুল ভাবে কোনো জায়গায় পৌঁছায় যেত, এরপর ওকে দৌড়াই আইসা আবার ঠিক লাইনে আসতে হইতো। এতটা কিন্তু রাইট। ঝামেলা হয়ে যায় এটা। ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল। থ্যাংক ইউ ভেরি মাচ মুস্তাফিজ এই প্রসঙ্গটা বলার জন্য। ইয়েস। হুম হুম। সো এরপর আলহামদুলিল্লাহ আমার গেট খুঁজে পেতে সমস্যা হয় না। ইট ওয়াজ C13 মোস্ট প্রবাবলি। সো অনেকক্ষণ সেখানে ওয়েট করার পর এরপরেও আপনি দেখবেন আমার একটু কনফিউজড হয়ে গেছে। C13 এর 2-3টে গেট ছিল আবার আসলে এখানে। হ্যাঁ, তো আমি যেখানে প্রথমে গিয়ে ওয়েট করতেছি, যেখানে দেখলাম যে একটা মানুষও নাই, কাঠপক্ষীও নাই, নো চেকিং ওয়াজ গোয়িং দেয়ার। তখন আবার পাশে আরেকটা গেছিল, লাইন দেখি চলতেছে, ওই সেম ফ্লাইটে বেসিক্যালি আমি যাব। বাট ওই জিজ্ঞেস করার কারণে কিউরিওসিটি থেকে এবং কনফিউজড না হয়ে জাস্ট জিজ্ঞেস করলাম যে এটা কি এই ফ্লাইট কিনা। আপনি জিজ্ঞেস করবেন, যেখানেই রাইট। জাস্ট কনফিউজড হবেন সেখানে আশেপাশে কাউকে জিজ্ঞেস করবেন, ইউ উইল গেট দ্য রাইট ইনফরমেশন।
হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিজে নিজে খুঁজতে যাবেন না ভুলেও, এবং খোঁজার সিস্টেমটা যাতে এরকম হয়, তাহলে আপনি জিনিসগুলো ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, ইউ উইল রাইট। গো থ্রু দ্য রাইট ওয়েজ। সো আলহামদুলিল্লাহ ওখান থেকেও মোটামুটি লেট হয় নাই। সো ইট ওয়াজ 14 আওয়ার্স ফ্লাইট, অ্যান্ড দেন মন্ট্রিয়ালে নামলো, যেটা নিয়ে সবাই সবচেয়ে বেশি ওরিড থাকে। মন্ট্রিয়ালে এসে যে ইমিগ্রেশনটা হবে বা আপনার পোর্ট অফ এন্ট্রি নিয়ে অনেকেই কনফিউজড থাকে। আমি জাস্ট সিম্পলি একটু বলবো আমি যেটা বুঝি, ইফ আই এম নট রং। পোর্ট অফ এন্ট্রি হচ্ছে আপনি যেই এয়ারপোর্ট দিয়ে প্রথমে ঢুকবেন সেটাই আপনার পোর্ট অফ এন্ট্রি কানাডা। এন্ড দ্যাট ইজ রাইট। আপনার যদি দ্যাট ইজ 4টা রাইট। ডোমেস্টিক ফ্লাইট থাকে সেগুলো কোনো সমস্যা না। আপনি যেই এয়ারপোর্টটা দিয়ে প্রথমে ঢুকবেন সেটাই হচ্ছে আপনার পোর্ট অফ এন্ট্রি। এবার আপনি রাইট। সিয়াটল দিয়ে ঢুকেন, ফ্রান্সিসকো দিয়ে ঢুকেন, অনেক flight আছে। আপনার প্রথম যে এয়ারপোর্টটা হবে সেটাই হচ্ছে আপনার পোর্ট অফ এন্ট্রি, এবং সেটা কমপ্লিট। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যান্ড মন্ট্রিয়ালে যে এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বিকজ আমরা এই জায়গাটা নিয়ে খুব বেশি ওরিড থাকি যে কোন ডকুমেন্টস গুলো চাই বা এখানে ফর্মালিটিস গুলো কি ঠিকঠাক মতো আপনি সবকিছু করতে পারতেছেন কিনা। সো ভেরি ইম্পর্টেন্ট। একদম প্রথম থেকে আমি জাস্ট ছোট করে বলি, প্রথমে আপনি ল্যান্ডিং করার পরে যখন গেট অফ করবেন এয়ারবাস থেকে, তখন আপনার এয়ার স্ক্যানের যে স্ক্রিনশটটা রিসিপ্টের সেটা দেখতে চাইবে ডেফিনেটলি। সো সবাই ডেফিনেটলি এটা সম্পর্কে অবগত আছেন আশা করি। এটা 48 আওয়ার্স 72 আওয়ার্স আগে ফিল আপ করা যায়, জাস্ট বেটার 48 আওয়ার্স আগে আপনি ফিল আপ করেন, সমস্যা নেই। বা আপনি যখন ফ্লাই করতেছেন বাংলাদেশ থেকে তখন 5 মিনিট সময় দিয়ে বসে বসে ফিল আপ করেন, সমস্যা নেই। বাট জাস্ট হ্যান্ডি উইথ ইউর আরাকান রিসিপ্ট। এটা গেল একটা। এরপরে হচ্ছে আপনি যখন এরপরে যাবেন, গো থ্রু করবেন, এরপরে হচ্ছে আপনার কিওস্কে যাওয়া লাগবে ডিক্লারেশনের জন্য। তো ডিক্লারেশনে যখন যাবেন জাস্ট একটু বেশি, এখানে নাথিং টু ওরিড অ্যাবাউট, এখানে সবকিছু খুবই সিম্পল। জাস্ট আপনাকে একটু কুল থাকতে হবে, দ্যাটস ইট। খুবই কুল থাকতে হবে, টেনশন করার কিছু নাই। এখানে কেউ আপনাকে পিটাবেও না, মারবেও না কেউ আপনাকে, জাস্ট দে উইল হেল্প ইউ, ইদার ওয়ে দে উইল হেল্প ইউ, বিলিভ মি। সো কিওস্কে যখন আপনি ইয়েগুলো ফিল আপ করবেন তখন জাস্ট ওখানে ডিরেকশনস গুলো কিভাবে ফিল আপ করতে হচ্ছে দেখেন। ইউটিউবে গেলেও কিছু ভিডিও পাবেন যেখানে কিওস্কের অনেকে কিওস্ক খুলে নিয়ে ভিডিও বানাইছে, ওখান থেকে আপনি গো থ্রু করলে অপশনস গুলো আপনার কাছে আরো ইজি হয়ে যাবে। হুম। কিওস্কের রিসিপ্টটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ ওটা হচ্ছে আপনার ডিক্লারেশন। হ্যাঁ, ওইখানে ওই জিনিসগুলো ভালো করে খেয়াল করবেন। ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করার পরে এরপরে হচ্ছে আপনাকে এখানে সিবিএসএ অফিসার থাকে, ওদের একটা বক্স থাকে, ছোট 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 বক্স থাকে। হোপফুলি সব এয়ারপোর্টে অলমোস্ট সেম ডিজাইনেরই থাকবে। সো ওনাদের কাছে গিয়ে আপনি যখন আপনার পাসপোর্ট জমা দিবেন তখন ওনারা আপনার কাছ থেকে কোভিড-19 নেগেটিভ টেস্ট রিপোর্টটা চাইবে ফার্স্ট। এবং যদি আপনি ফুললি বা পার্শিয়ালি ভ্যাকসিনেটেড হন, ইন দ্যাট কেস ওরা ওই ডকুমেন্টস গুলো চাইবে। সো এরপরে ওরা ওদের ফর্মালিটিস করবে, আপনাকে কিছুই বলার দরকার নেই, আপনি জাস্ট ওদেরকে ওগুলো দিয়ে আপনি জাস্ট ওয়েট করবেন। দেন দে উইল গাইড ইউ হুইচ ওয়ে টু গো অ্যান্ড হুইচ ইমিগ্রেশন ইউ হ্যাভ টু গো। সো আমাকে বলছিল যে ইমিগ্রেশন 2 তে যাওয়ার জন্য, আই মিন আমরা যারা স্টুডেন্ট মোস্ট প্রবাবলি সবাইকে ইমিগ্রেশন 2 তে যাওয়ার জন্য বলতেছিল। তো ইমিগ্রেশন 2 তে ঢোকার সময় আপনি জাস্ট ঢুকে যাবেন না, যে কোনো সময় একটু নাক কান মুখ খোলা রাখবেন। সেটা হচ্ছে কোথায় কি দিচ্ছে, লাইক হচ্ছে ওখানে কিন্তু যতগুলো কিউতে আপনি দাঁড়াবেন সবগুলোতে কিন্তু আপনার কাস্টমার কেয়ার যেভাবে সার্ভিস দেয় একটা টোকেন নিতে হবে। হ্যাঁ, টোকেন না নিয়ে আপনি বসে থাকবেন না কাইন্ডলি, এটা অনেকে দিয়ে একজনের ভুলটা করতে দেখেছি। অনেকক্ষণ বসেছিল, আবার পরে এসে বলতেছে মানে জাস্ট লাইক আই ডিডন্ট গেট এনি টোকেন। তো এটা অ্যাকচুয়ালি তো কারো কিছু কারণ না, আপনাকে জাস্ট অফিসারের কাছে গেলেই জাস্ট জিজ্ঞেস করবে যে কি জন্য আসছে, আপনি বলবেন স্টাডি পারমিটে আসছে, ওরা আপনাকে একটা টোকেন দিয়ে দিবেন ইনস্ট্যান্ট সাথে সাথে। ওটা নিয়ে এরপর ওয়েট করেন, ওখানে স্ক্রিন আছে, স্ক্রিনের দিকে চোখ রাখেন, আপনার যখন কিউ আসবে দেন আপনি ওই কাউন্টারটাতে প্রসিড হন। ভয় পাওয়ার কিচ্ছু নাই, এখানে জাস্ট আপনার এই যে বেসিক ডকুমেন্টস গুলো, পাসপোর্ট, স্টাডি পারমিট, দেন হচ্ছে এনরোলমেন্ট লেটার, এই জিনিসগুলো হ্যান্ডি রাখেন, সমস্যা নেই। আবার কিউবেকের জন্য দেখলাম একটু জাস্ট আলাদা একটা পেপারস লাগে যারা কিউবেকে কিউবেকের জন্য যাচ্ছেন। আলাদা পেপারস দরকার হয়, হ্যাঁ, ওটা আলাদা। হম হম। ও তো যারা কিউবেকে যাচ্ছেন ওটা সম্পর্কে একটু ভালো করে জেনে নিবেন। আর রাইট। যেহেতু যারা কিউবেকে যাচ্ছেন ওদের জন্য ওটা আসলে স্কিপ করলেই চলতেছে। তো রাইট। এটা হচ্ছে গুড সাইন। তো মোস্ট অফ দ্য টাইম দেখলাম আমি প্রায় 1 ঘন্টারও বেশি সময় বসে জাস্ট অবজার্ভ করতেছিলাম আসলে ওরা কিভাবে সবাইকে ট্রিট করতেছে বা কি করতেছে না করতেছে। সবাই সেটাই করে বেসিক্যালি, এখানে তো বসে আর কোনো কাজ নেই। সো দেখলাম যে সবাই যাচ্ছে, কাগজপত্র দেখাচ্ছে বা কোনো কাগজপত্র মিসিং থাকলে সেটা আবার ব্যাগ থেকে নিয়ে গিয়ে দিচ্ছে। তখন অফিসার বলতেছে তুমি বসো, আমি তোমাকে নাম ডাকবো আবার, বিকজ ওখানে ওই ইনস্ট্যান্ট হচ্ছে আপনাকে স্টাডি পারমিটের অফিসিয়াল কপিটা ওরা দিবে। যেটা যেটা হচ্ছে স্টাডি পারমিট প্লাস। হুম। তো
সো দ্যাট সো আমরা যখন জাস্ট পাসপোর্ট সহ কাগজপত্রগুলো সব একসাথে সাবমিট করলাম, ও আমার কাগজপত্র একদমই দেখে নাই, জাস্ট পাসপোর্টটা দেখে স্টাডি পারমিটটা দিয়ে দিছে। আই তার ওয়াজ মানে জাস্ট মোস্তাফিজুর আই তুমি মিন স্টাডি ইট ওয়াজ পারমিট এবং ওয়ার্ক পারমিট একটা কাগজই আসে, রাইট? এখানে হচ্ছে, হ্যাঁ আমি এটা কনফার্ম হয়ে নিচ্ছি হচ্ছে, যখন স্টাডি পারমিট লেখা আছে ওই পেপারটার উপরে, যেটা আমি দিল ওদের অফিস প্যাডে। হুম। তো ওটা পাওয়ার পরে আমি অফিসারকে জিজ্ঞেস করলাম যে হোয়াট অ্যাবাউট দ্য স্টাডি ওয়ার্ক পারমিট, দিস ইজ দ্য স্টাডি পারমিট। তখনও আমার হাতে একটা কাগজ ধরায় দিল, মানে স্টাডি পারমিট মানে হচ্ছে বেসিক্যালি ওয়ার্ক পারমিট, মানে ওইখানে রাইট, ওয়ার্ক পারমিট সম্পর্কে বিস্তারিত লেখা আছে যে ওয়ার্ক পারমিটটা আসলে কাদের জন্য বা কোন কোন ক্রাইটেরিয়া। ওইখানে লেখা রাইট। আছে দোজ হু আর হোল্ডিং আ ভ্যালিড স্টাডি পারমিট দে ক্যান ওয়ার্ক পার্ট টাইম জবস, দ্যাটস দ্য থিং ইয়েস, অ্যাকচুয়ালি। 20 এখানে আওয়ার্স, আলাদা করে ইয়া। ওয়ার্ক পারমিট থাকে না। রাইট আলাদা করে রাইট। থাকবে তো না। এখানে আলাদা করে ওয়ার্ক পারমিটের দরকার নেই, আপনার স্টাডি পারমিটটাই হচ্ছে ওয়ার্ক পারমিট। সো এখানে আমি কয়েকজনকে দেখলাম, মানে একটু নেগেটিভ সিনারিও গুলো একটু শেয়ার করি যেগুলো আমি দেখেছি, যদিও আমি ফেস করতে হয়নি আলহামদুলিল্লাহ। অনেককে দেখলাম হচ্ছে পেমেন্ট রিসিপ্ট দেখাইতে হইতেছে, আবার কয়েকজনকে দেখলাম হচ্ছে ওদের স্পন্সরশিপের যে ডকুমেন্টটা ছিল ওটা অফিস স্ক্যান করে ওর সামনে দুনিয়ার সকল ইনফরমেশন চলে আসে আপনার। তো রাইট। সে ওটা দেখেই বুঝতে পারে যে এখানে আসলে কোনো কিছুর কমতি আছে কিনা। আবার অনেকে দেখলাম যে হচ্ছে ইউনিভার্সিটির পেমেন্ট রিসিপ্টটা দেখতে চাইছে, বা ও পেমেন্ট কেন করে নাই সেটার ভ্যালিড রিজনটা কি সেটা দেখতে চাইছে। সো সবগুলো ডকুমেন্টস আপনি হাতের কাছে রাখবেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেটাই চাইবে জাস্ট ব্যাগ খুলে বের করে দিবেন, দ্যাটস ইট, ভেরি সিম্পল। বাট দ্যাটস ইট। মোস্ট অফ দ্য টাইম আপনার পাসপোর্ট, এনরোলমেন্ট লেটার, দেন হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, এই 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 জিনিসগুলো বেসিক্যালি দ্যাটস ইট, এই চার পাঁচটা ক্লাস পেপারস শিডিউলের যে হচ্ছে পেপিং সবচেয়ে মোস্ট কাজটা, অফ দ্য হ্যাঁ। টাইম দেখে। হুম, হুম, তো হুম, হুম, আলহামদুলিল্লাহ ক্লাস শিডিউল অনেক ইউনিভার্সিটিতে দেয়, অনেক ইউনিভার্সিটিতে দেখলাম যে হুম, হুম। হচ্ছে বললো যে তোমাদের এনরোলমেন্ট তোমরা এসে এখানে ক্লাস শুরু হওয়ার কয়েকদিন আগে পেয়ে যাবা। সো আপনার রাইট। ওই সাপোর্টিং ডকুমেন্টসটা যদি থাকে, ইমেল হলে ইমেলটা হলেও প্রিন্ট করে নেবেন, বিকজ আপনি ডিজিটাল ফরম্যাটে থাকলে, আমাদের তো সবাই আসলে ডিজিটালি, আপনি এখানে প্রিন্ট করবেন কথা, আপনি মোবাইল দিবেন বা হুইচ ইজ হুম, লুক জাস্ট লাইক অড অ্যাকচুয়ালি। হুম। যত ইনফরমেশন আছে সেটা ইমেইল হোক, একটা ইমেলটাও আপনারা প্রিন্ট করে নেবেন, হুইচ ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইট, প্রিন্ট করা 100%। থাকলে আপনি দেখাইতে আপনার জিনিসটা খুবই সুবিধা হলো। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল একটা সিনারিও। তো এরপর আমি যখন গেট দিয়ে গো থ্রু করছিলাম, আর এখানে একটা ম্যান্ডেটরি ব্যাপার, সেটা হচ্ছে ডে 1 টেস্ট অর অ্যারাইভাল টেস্ট, হুম। এন্ড আর একটা হচ্ছে ডে 8 টেস্ট কিট কালেকশন। রাইট। সো আই ওয়াজ লাকি যে আমার হচ্ছে ওরা পাসপোর্টের পেছনে একটা স্টিকার এবং একটা ব্লু স্টিকার দেয়। গ্রিন স্টিকার মানে হচ্ছে আপনাকে এই টেস্ট গুলোর ভেতর দিয়ে যেতে হবে, আর ব্লু স্টিকারের মানে হচ্ছে ইউ আর এক্সামটেড। হুম। সো ইফ আই এম নট রং অ্যাকচুয়ালি, হোপ গুড এনাফ। তো আমার আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি। এরপরে জাস্ট এয়ার কানাডার একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল মন্ট্রিয়াল থেকে ভ্যানকুভারে। তো এখানে অ্যাকচুয়ালি আমার আর কোনো ফর্মালিটিস নাই, জাস্ট উইদাউট কালেক্টিং মাই ব্যাগেজ ফ্রম দ্য ডেডিকেটেড এরপরে জাস্ট মানে লোকেশন। বিমানবন্দর থেকে সো ব্যাগেজ দ্যাটস কালেক্ট ইট, করে বাসায় চলে যাওয়া। দ্যাটস ইট। হ্যাঁ, তবে ওই কানেক্টিং ফ্লাইটে, ডোমেস্টিক ফ্লাইট গুলোতে ব্যাগেজের যে ব্যাপারটা বললাম সেটা মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস বলবো, ইম্পর্টেন্ট কিছু ট্রিক্স আমি বলবো আমার জন্য, ট্রিক্স বা আপনারাও যদি এটা মাথায় রাখেন বা প্র্যাকটিস করতে চান করতে পারেন। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে শুরু করে যতগুলো ইমিগ্রেশন হবে বা যতগুলো নতুন নতুন পেপারস হবে, প্লাস হচ্ছে আপনার অনেকগুলো স্ট্যাম্পিং হবে আপনার পাসপোর্টে, উপরে পিছনে নিচে, এক্সকিউজ মি, সবগুলোর একটা ছবি তুলে রাখবেন। যতবারই নতুন কিছু আপনার এখানে অ্যাড হবে, ছবি তুলে রাখবেন। আল্লাহ না করুক কোনো কারণে আপনার হার্ড কপি সব হারিয়ে গেল, সো ইন দ্যাট কেস লিস্ট কোনো না কোনো একটা অপশন থাকবে। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে সেগুলো একটা ইমিগ্রেশন হলে ওগুলো স্ক্যান করে বা ছবি তুলে আপনার খুব বিশ্বস্ত কাউকে পাঠিয়ে রাখতে পারেন, জাস্ট রাইট, ব্যাকআপ। রাইট, খুবই রাইট। ইম্পর্টেন্ট এগুলো কিন্তু কখনো মিস করবেন না। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যতগুলো পেপারস পাবেন। ইনফ্যাক্ট আমি আমার যতগুলো স্ট্যাম্পিং হয়েছে আমি সাথে সাথে তুলে আমার বড় ভাইকে ইমেল করে রাখছি, ইন কেস গড নোজ, ইয়া, যে ইয়া। কোনো বিপদ ঘটতে যে কোনো ঘুরতেই বিপদ পারে, ঘুরতেই ঘটতে পারে। পারে। হ্যাঁ। রাইট, রাইট। এবার একটুখানি আমরা একটু আর আর একটু মানে একটু হালকা মানে আরেকটু কনভারসেশনে যাই, অনেক ভারী ভারী কথা হয়ে গেছে সবার জন্য, রাইট? খাবার দাবার এবার কি নিয়ে গেলা ভাই? ওকে ওকে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ওই টপিকসেই আমি জানতাম আপনি আসবেন, আমি বলতেছি এখন। আলহামদুলিল্লাহ আমার হচ্ছে আহ খাবার দাবারে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই।
আমার এখানে ওই তৌহিদ ভাইয়ের রেফারেন্সে একজনের সাথে পরিচয় হয়েছিল। তো পরিচয় হওয়ার পরে ওই পরিচয়টা আরেকটু বেশি, মানে ওই যে কি যেন পরিচয় থেকে প্রণয় বলে না, ওটা তো ভাগ্যিস মানে ছেলে মানুষ, তো ছেলে মানুষের মধ্যে ভালো বন্ধুত্ব হয়, সেটাই প্রণয়। তো আমি বলবো আই ওয়াজ লাকি এনাফ, সে আমাকে ওনার এক ফ্রেন্ড এয়ারপোর্ট থেকে পিক করার জন্য। তো নিজ বার করে দিছে, এবং আমি বাংলাদেশ থেকে কিছু সার্ভাইভাল ফুড নিয়ে আসছিলাম, ড্রাই ফ্রুট গুলো বেসিক্যালি আপনারা আনবেন। আর একটা জিনিসের ব্যাপারে আমি খুব করে বলবো, যেটা আমাকে প্রচন্ড সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে আমার ইলেকট্রিক টি কেটলি, যেটা আমরা বলি বেসিক্যালি। হুম, ইলেকট্রিক টি কেটলি আপনি কারেন্টের লাইনে লাগাইলেই মোটামুটি হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনারা শুনে একটু হাসবেন বা অবাক হবেন, রাইস কুকার দেখছি ইলেকট্রিক, এটাও কিন্তু রাইস কুকার বেসিক্যালি, জাস্ট নামটাই আলাদা, বাট ফাংশন ইজ সেম। রাইস ইলেকট্রিক কেটল ফাংশন ইজ সেম। আমি এটাতে ভাত রান্না করছি। মুস্তাফিজ, তোমাকে আমি বলি, আমরা আমরা কানাডাতে যখন মনে করো বেশি করে চা বানাইতে হয়, অন্য কোনো ভাবে না, আমরা ব্যাচেলার যারা বেশি করে চা বানাইতে হয়, তখন আমরা রাইস কুকারের মধ্যে পানি গরম দিয়ে দিয়ে বাবা। না, যদিও আমার আমার সেকেন্ড সেকেন্ড রাইট। হম, সিম্পল সিম্পল। সেকেন্ড ফ্লোরে সবকিছুর ব্যবস্থা আছে, কিচেন আছে, সবকিছু আছে, সবকিছু আছে, কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। বাট এটা খুবই সার্ভাইভাল। আপনি চা খাইতে ইচ্ছা করতেছে, চা খাইতে পারতেছেন, ডিম সিদ্ধ ইচ্ছা করতেছে, ডিম সিদ্ধ করে খাইতে পারতেছেন, যে আমি ডিম সিদ্ধ দিয়েছি, ডিম হয়ে গেছে, এখন ঠান্ডা হচ্ছে, আমি এরপরে খাবো। তো এটা কিন্তু মাল্টি ফাংশন। এক এটা বিশাল লিটারের একটা ব্যাপার, এটা এক বিশাল লিটারের ব্যাপার। একটা টি কেটলি নিলে এটা আপনাকে বিরাট বিরাট হেল্প করবে। বিরাট গরম পানি খাইতে ইচ্ছে করতেছে, আপনার কিচেনে কয়বার যাবেন আপনি? কিচেন নিজের ঘরে হইলেও তো মানুষ এতবার যাইতে ইচ্ছে করে। গ্রেট। আচ্ছা, এখন মুস্তাফিজ আরেকটু কথা শুনতে চাই তোমাকে। এই যে বাসা ভাড়ার ব্যাপারে, এই যে তুমি বিএনবি যে থাকছিলে, এয়ারবিএনবি। এটা একটু এয়ারবিএনবি। বলো না আমাদের সবাইকে, এটা কিভাবে কি করলে ম্যানেজ? ওকে। এটা ছিল হচ্ছে, আমরা সবাই তো বেসিক্যালি যখন এটা নিয়ে একটু যখন বাসা ঠিক করার ব্যাপার থাকে বা অ্যাকোমোডেশনের ব্যাপার থাকে, এখানে কমনলি সবাই বলবে কিজিজি, এয়ারবিএনবি বা মার্কেট প্লেস, যে যেগুলো আছে আপনি সবগুলোতেই ভিজিট করবেন, বিকজ আপনার এক্সপিরিয়েন্সের দরকার আছে কোনটাতে কিরকম রেট। হ্যাঁ, একই লোকেশনে কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মে বিভিন্ন রেট দেখাবে আপনাকে। হ্যাঁ, রাইট। সো বাসাটার ব্যাপারে সবসময় মাথায় রাখবেন, আপনার প্রথমে দেখবেন আইআরসিসির বা ওদের বর্ডার এজেন্সির আপডেটেড রুলস গুলো কি আপনাকে ম্যান্ডেটরি ফলো করতে হচ্ছে, কারণ সেটার সাথে অ্যালাইন করে আপনি বাসাটা ঠিক করবেন। হুম। তো আমাদের গুড লাক ছিল যে 9 তারিখের পর থেকে অনেক কিছু ইজি করে দেওয়াতে আমাদের জন্য অনেক কিছু ইজি হয়ে গেছে। আমি 9 তারিখের পরে আমরা যারা ট্রাভেল করতেছি, সো ফার্স্ট থিং হচ্ছে আপনি আপডেট নলেজ রাখবেন যে আইআরসিসি বা সিএসবিএ থেকে কি আপডেট দিচ্ছে, বা ওদের এখন বর্ডার ক্রসিং এর জন্য কি কি রুলস রেগুলেশন ওরা ফলো করতেছে, বিকজ ওটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে এই রুম গুলো খুঁজবেন। যদি দেখা যায় কিছুদিন পরে, 2 মাস পরে আপনার আর কোনো কোনো ধরনের কোয়ারেন্টাইন লাগতেছে না, ইন দ্যাট কেস আপনার এই হেডেক গুলো নাই, আপনি জাস্ট ইউনিভার্সিটির আশেপাশে আপনি অ্যাকোমোডেশন খুঁজলেই চলতেছে। অ্যাবসলিউটলি। বাট এর আর এখানে পরেও একটা মুস্তাফিজ যে এই বলছে সিবিএস, এটা হচ্ছে ক্যানাডিয়ান বর্ডার সার্ভিস এজেন্সি, যেটা এটা ওয়েবসাইটে দেখতে পাবেন আপনারা, কোনো সমস্যা নেই, এটা আহামরি কোনো কিছু না। রাইট, ইজি। হ্যাঁ, হ্যাঁ, গো অ্যাহেড মুস্তাফিজ, গো রাইট অ্যাহেড। রাইট। তো ইদার ওয়ে কিন্তু এটা গেল জাস্ট একটা ওয়ে, আপনি আসলে বাসা কেন খুঁজবেন, কোথায় খুঁজবেন। আর সেকেন্ড রিজন হচ্ছে, কোয়ারেন্টাইন থাকুক বা না থাকুক, আমরা কিন্তু আমাদের মনের মতো বাসা ইমিডিয়েট গিয়েই পাবো না। সো আমাদের অ্যাটলিস্ট সার্ভাইভালের জন্য কিছুদিন উঠা লাগতেই পারে। সো ইন দ্যাট কেস আমরা এই প্ল্যাটফর্ম গুলোতেই খুঁজবো। কিজিজি আছে, দেন হচ্ছে এটা হচ্ছে আই মিন এয়ারবিএনবি আছে, এন্ড দেন হচ্ছে আপনার মার্কেট প্লেস আছে। আর যদি পরিচিত কারো কেউ থেকে থাকে আলহামদুলিল্লাহ, সেটা খুবই ভালো, ইজি। সাপোর্টিং খুবই। তো আপনি জাস্ট সবগুলোতেই গো থ্রু করবেন, সবগুলোতে আপনার যে লোকেশনে আপনি যাচ্ছেন, যে লোকেশনে আপনি বাসা চাচ্ছেন, ওই লোকেশনটা গো থ্রু করবেন, ওইখানে কোনটাতে কিরকম প্রাইস দিয়ে রাখছে জাস্ট দেখতে থাকবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি ফ্লাইট কনফার্ম করে ফেলবেন, সাথে সাথে কিন্তু আপনি বাসাটা ঠিক করে ফেলার চেষ্টা করবেন। কারণ হচ্ছে কি, আপনি ফ্লাইটের টাইম যত ঘনাবে তখন দেখবেন যে ওই রেট গুলো আস্তে আস্তে বাড়তেছে, রেট গুলো আস্তে আস্তে বাড়তেছে, কারণ আপনার এই ফ্লাইটে কিন্তু আপনি একা না, পুরো পৃথিবী থেকে প্রচুর মানুষ আসবে। ইয়েস, হুম। তো ইয়েস। ওই জিনিসটা মাথায় রাখবেন, যত তাড়াতাড়ি বুক করতে পারবেন তত চিপ রেটে পাবেন। তত ভালো। এটা সবসময় মাথায় রাখবেন। হ্যাঁ, অনেকে দেখা যায় যে একটু চালাকি করে যে আরেকটু পরে করবো, 1 সপ্তাহ পরে করবো। আমি এখন যে রুমে আছি এটা হচ্ছে $40 পার ডে, বাট আমি যদি 1 সপ্তাহ পরে করতাম আমার $100 করে আমি পাইতাম না পার ডে। চিন্তা করো কি পরিমাণ খরচ। ওরা তো বিজনেস করতেছে, বাট আমাকে তো আমার প্রিকশনস গুলো নিতেই হবে আসলে। আমি যদি আরো 1 সপ্তাহ আগেও ঠিক করতাম তাহলে আরো মিনিমাম $5-10 কমে পাইতাম।
তাও Right. কম্পারেটিভলি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই আলহামদুলিল্লাহ পাইছি। আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ। এটা আজকে এটা জাস্ট আপনারা কোয়ারেন্টাইনে কতদিন চলে? ইটস 7 ডে। আমার কাছে মনে হচ্ছে তুমি কত আগে চলে গেছো, অত মানে 9 তারিখ ফ্লাই করছো রাইট, না 11 তারিখ ফ্লাই করছো রাইট? 11 তারিখ ফ্লাই করছি, 11 আমার তারিখ। মনে হচ্ছে অনেকদিন আগে ফ্লাই করে চলে গেছো। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখানে দেখি কোয়ারেন্টাইনটা শেষ করে কিছুদিন ভ্যানকুভার সিটিতে ঘুরবো, বিকজ ক্যামলুপসের দিকে চলে গেলে আর এদিকে খুব একটা আসা হবে না। রাইট। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমরা তো লিগেলি কাজ করার জন্য পারমিটেড হচ্ছে যেদিন থেকে আমাদের ক্লাস শুরু হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। জাস্ট আমি আই রিপিট, আপনার যেদিন থেকে ক্লাস শুরু হবে সেদিন থেকে আপনি লিগেলি কাজ করার জন্য পারমিটেড। রাইট। এই জিনিসগুলা সেন্সিটিভলি দেখবেন, বিকজ হচ্ছে অনেকে বলে ক্যাশ জব করে, এই জব করে, সেই জব করে। একটা জিনিস মাথায় রাখবেন কি, আমরা যারা এই ড্রাইভটা দিচ্ছি, কানাডায় আসার জন্য ড্রাইভ দিচ্ছি যারা, তারা কিন্তু শর্ট টাইম চিন্তা করে আসতেছি না, ডেফিনেটলি লাইফ লং চিন্তা করে আসতেছি। সো আপনার এক বেলা যদি না খেয়েও থাকেন, গায়ের মধ্যে লাল দাগ ফেলেন না। রাইট, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা মানে স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ গিয়ে ফাইনালি সিটিজেনশিপ, রাইট? হিউজ কাজ আছে। গ্রেট। আপনি যদি কখনো ধরা পড়েন, আপনার কিন্তু এগুলো রিপোর্ট করা হয়ে যাবে সাথে সাথে আপনার ফাইলের এগেইনস্টে। রাইট। আপনার যে ইউসিআই আছে ওখানে কিন্তু এগুলো সব রিপোর্টেড হয়ে যাবে। তো বেটার যত কষ্ট করে হোক এই ধরনের ইলিগেল কিছু থেকে একটু দূরে থাকবেন। অনেকেই বলবে, দেখবেন শুনবেন, ক্যাশ জব করি, এই করি, সেই করি। অনেকে মুস্তাফিজ জানো, অনেকে ইউটিউব ভিডিও বানায়, বিমান থেকে নেমে ঢুকে গেলাম জবে, ইনকাম করছে $20 পার আওয়ার। গাধার বাচ্চা মানে ওর কিছু বলার নাই আসলে এসব ভিডিওর প্রতি। তো যেহেতু এত বড় রিস্ক নিচ্ছেন, আর একটু রিস্ক নিয়ে ধৈর্য ধরে থাকতে হবে। একটু কষ্ট করলে ইনশাল্লাহ আমাদের সবার সবুরে মেয়া ফলবে, এটাই আমি বলতে পারি। শেয়ার করে তোমার ভালো লাগবে। এখানে চলে আসার পরে আসলে রিস্কের আর কিছু না। এখানে চলে আসার পরে হচ্ছে লাইক আপনি জাস্ট ওদের ফর্মালিটিস গুলোর মধ্যে দিয়ে গো থ্রু করেন, দ্যাটস ইট। এটাই আমি জাস্ট একটু শেয়ার করি এখানে তোমার সাথে, তোমার ভালো লাগবে। ধরো এই যে আমরা যে মানে যাচ্ছে যে আমাদের স্টুডেন্টরা, তোমরা যে যাচ্ছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ইভেন ইউ নো লাইক যখন আমি প্রথম গিয়েছিলাম কানাডাতে, প্রথম যখন গেলাম আমি মানে আমি বেশ অনেকগুলো বড় বড় ধাক্কা খাইছি, রাইট? তো সেই ধাক্কার মধ্যে একটা ধাক্কা এরকম ছিল যে মানে আমি আমার অফিস শেষ করে যখন আমি বাসায় আসছি প্রায় রাত 8টার পরে, তো আমি কিন্তু কোনো রান্না বান্না করি নাই আগে থেকে, রাইট? আই ওয়াজ থিঙ্কিং যে বাইরে থেকে কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে নেবো। বিলিভ মি ভাই, কোনো কিচ্ছু খোলা ছিল না। রাত 8টার পরে লিটারালি এভরিথিং ইজ অফ, এভরিথিং, সবকিছু বন্ধ ছিল। তো ওই রাত কিন্তু আমার না খেয়ে থাকতে হয়েছে পুরোটা। সকালবেলা উঠে ইলেকট্রিক কেটলি থাকলে কিন্তু না খেয়ে থাকতে হতো। তখন কি আর তাহিদ ভাই আগে থেকে জন্মাইছে? তাহিদ ভাই না, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আমি যে জিনিসটা পয়েন্ট আউট করতে চাচ্ছি, আমরা হয়তো বা অনেক চান্স পাবো। কানাডা কিন্তু ইজ এ ওপেন কান্ট্রি, বিলিভ ইটস এ ওপেন কান্ট্রি। অনেকে আছে আমি দেখেছি কানাডায়, রাইট, যে মনে করো এই যে তোমাদের যে ট্রেন গুলো আছে, আমাদের যে ট্রেন গুলো আছে, ট্রাম যে ট্রেন গুলো আছে, রাইট, মেট্রো যেগুলো আছে, এগুলোতে কি হয় তোমার ওই আমাদের প্রেস্টোকার পাস করলে আমরা ঢুকে যেতে পারি ইজিলি। তো আমি দেখি যে একজন যাত্রী প্রেস্টোকার পাস করে ঢুকে গেল, তো কিছুক্ষণ সময় গেটটা ওপেন থাকে পাস করে যাওয়ার পরে। আমি দেখি ওর পিছনে পিছনে একজন দুজন ঢুকে যাচ্ছে। সো দ্যাটস ইলিগাল, দ্যাটস নট রাইট, দ্যাটস নট রাইট। সো এই ধরনের অনেকগুলো জিনিস আপনারা সামনে পাবেন যেগুলা আপনার রাইট না, সেগুলো আপনি করবেন না, রাইট? ওই দেশটা ভালো, দেশটা একটা সুন্দর দেশ, নিজেকে সুন্দর রাখেন, নিজেকে ভালো রাখেন, রাইট? একবেলা, দেড় বেলা, দুই বেলা হয়তো এদিক ওদিক কষ্ট হবে, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না, রাইট? অ্যাবসলিউটলি এটা না। বেশি করে ড্রাই ফ্রুট নিয়ে নেবেন, কাপড় চোপড় না নিয়ে, তাহলে আর উপাস থাকতে হবে না। কাপড় চোপড় না নিয়ে আমরা ড্রাই ফ্রুট নিলে আমাদের জন্য বেটার। খাবার দাবার মানে এই ধরনের, আবার খাবার দাবার বলতে গেলে রান্না বান্না করে খাবার দাবার, ভাত রান্না করে না দেবেন, খেয়াল রাখতে হবে। ওকে, নুডলস তো নিছিলা, রাইট? নুডলস নিছিলা কিনা? খাবার দাবার গুলো নিবেন। আর কাপড় চোপড়ের ব্যাপারে একটু বলি, জাস্ট কয়েক মাস সার্ভাইভ করার জন্য যেগুলো না হইলে না একেবারে সেগুলো নিবেন। আর হচ্ছে মানে অল্প জায়গাতে বেশি ধরে এরকম মানে একটু লাইক ভালো কাপড় চোপড় যেগুলো আপনার ইনার ওয়্যারস গুলো, প্লাস হচ্ছে আপনার এই টি শার্ট বা অন্যান্য যে ব্যাপারগুলো, এগুলো একটু বেশি করে নিলে এখানে এসে আপনি জাস্ট, বিকজ এখানের যে টেম্পারেচার, ওই টেম্পারেচারে বাংলাদেশের কোনো কিছু আসলে পাওয়া যাবে না। তো বেটার এখান থেকে নেবেন। কত এখানে মুস্তাফিজ? আজকে দেখলাম হচ্ছে 16। সকালে আমি বের হইছি যে হাঁটতে, খুবই ঠান্ডা। কি বলো, 16তে ঠান্ডা লাগছে?
16তে তো না, মজার বাতাস খুব ঠান্ডা ছিল, বাতাস খুব ঠান্ডা এই ছিল। তুমি এটা আমাকে বললো যে ফিলিং কত, তাপমাত্রা না, ফিলিং লাইক কত? ও, feels like it's like around 8 or 10. এইটা হলো তাপমাত্রা, এইটা হলো তাপমাত্রা, তার মানে তোমার ফিল সাইক হলো তাপমাত্রা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আপনার মোবাইলে যদি দেখায় 20 ডিগ্রি, ওইটা দেখবেন না, ফিলস লাইক কত ওইটা দেখবেন। রাইট, ফিলস লাইক কত ওইটা হলো রিয়েল, কারণ বাইরে গেলে ওই পরিমাণ ঠান্ডা আপনার লাগবে, ইম্পর্টেন্ট। আর এটা শেয়ার করবো যেটা হচ্ছে সেম, যেন আপনাদের মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো ও জানে আমি সবার জন্য শেয়ার করছি। টয়লেট্রিজ গুলো বেশি নেবেন, টয়লেট্রিজ গুলো, বিকজ টয়লেট্রিজ গুলো এখানে এক্সপেন্সিভ। হ্যাঁ, আপনি ওখান থেকে টয়লেট্রিজ আনলে আমি জানছি মোটামুটি আমার আলহামদুলিল্লাহ 2 বছর আর কিনতে হবে না। মাশাআল্লাহ। টুথব্রাশ থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ, আপনি ড্রেস কিন্তু কিনতেই হবে আপনাকে, কারণ এটা আপনি ফ্যাশন করার জন্য হলেও পরবেন বা প্রয়োজনীয় পরবেন। বাট টয়লেট্রিজ গুলো আপনি কাউকে দেখাতে হচ্ছে না, টয়লেট্রিজ গুলো কাউকে নোটিশ না, এগুলো প্রধানিক বিয়ার। সো আমার কাপড় চোপড়ের যে ব্যাগটা ছিল ওটা ছিল 22 কেজির মতো, ওটা অনেক বড়। বাট আমার টয়লেট্রিজের জন্য বা ছোটখাটো জিনিসগুলো ক্যারি করার জন্য যে ব্যাগটা নিয়েছি সেটা সাইজ অনেক ছোট, বাট সেটার ওজন হচ্ছে প্রায় 19 কেজি। ভেরি গুড, ভেরি গুড। তো অনেক ওজন ছিল, অনেক অনেক। গ্রেট, গ্রেট, গ্রেট টু নো দ্যাট। যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে ওখানে কিন্তু মানে স্কিন, মানে সূর্যের তাপমাত্রা একটু কোনাকুনি যায়। সো ইউভি রে প্রোটেক্ট করার জন্য ক্রিম পাওয়া যায়, এটা সবার দিয়ে বের হতে হবে বিশেষ করে, নাহলে কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার চান্সেস আছে ভেরি হাই। সো ইউ গাইস নিড টু বি ভেরি কেয়ারফুল হোয়াইল ইউ আর ইন ক্যানাডা, রাইট? ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা মুস্তাফিজ, তোমাকে আমি আর বেশিক্ষণ রাখবো না, অনেকক্ষণ হয়ে গেল, কারণ তোমার ওখানে একটু রেস্টের সময় আছে, ডিম সেদ্ধ দিয়েছো, ডিম খাবা, রাইট? ওকে, আর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ও, আরেকটা জিনিস অ্যাড করি, সেটা ওই দিন আপনাকে বলেছিলাম, সেটা হচ্ছে রোমিং করার ব্যাপারে, সিম রোমিং করার ব্যাপারে। ভেরি আপনারা ইম্পর্টেন্ট, অনেকের এটা কাছ বলে দাও, থেকে এটা বলে শুনবেন। দাও সবাইকে। সিম রোমিং করার ব্যাপারে সুপার ইম্পর্টেন্ট। আপনি যখন, একটা হচ্ছে কি, ওই যে থাইল্যান্ডে না কি কোথায় যেন কত কয়েক বছর আগে ঘুরতে গিয়ে অনেকে আটকা পড়ছিল, পরে ইউরোপ আমেরিকা থেকে রেস্কিউ টিম গিয়ে রেস্কিউ করলো 6-7 দিন পরে স্কুলের স্টুডেন্টদেরকে। ওইখানে আপনি যদি একটা ফোন করার জন্য 10,000 টাকা দিতে চায়, মানে কেউ দাবি করে, আপনি কিন্তু দিবেন একটা ফোন কল করার জন্য, যে আমি ভালো আছি এই নিউজটা পৌঁছানোর জন্য। সো আমরা জাস্ট এই উদাহরণটা এই জন্যই দিচ্ছি, আমরা যখন ঘর থেকে বের হয়ে মুস্তাফিজ, মুস্তাফিজ আমার একটুখানি কথাটা কেটে আসতেছে। মুস্তাফিজ একটুখানি কথাটা কেটে আসতেছে, আমি একটু আমার ভিডিওটা অফ করে দেই, তুমি তোমার ভিডিওটা অফ করে দাও। এবং মুস্তাফিজ তুমি এই কথাটা আরেকবার বলবা, মুস্তাফিজ এই কথা তুমি আরেকবার, তোমার ভিডিওটা অফ করে দাও, কথা একটু কেটে আসছিল, তুমি এই কথা আরেকবার বলো, রোমিং এর কথাটা আরেকবার বলবা, রাইট? অফ করে দাও যাতে করে কথাটা ক্লিয়ারলি শোনা যায়। হ্যাঁ, ওকে, আমি অফ করে দিচ্ছি, এটা আমি হচ্ছে, অফ করে দিচ্ছি, আমি অফ করে ওকে দিচ্ছি। ওকে ওকে, ডান, শিওর শিওর। ডান। এবার বলো, বলো, বলো। রোমিংটা সুপার ইম্পর্টেন্ট। অনেকেই বলতে শুনবেন হচ্ছে এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে, এই আছে সে আছে। হ্যাঁ, ঠিক আছে, সবকিছুই ট্রু, এটা কোনো কিছুই ফলস না, আসলে সবকিছুই আছে। বাট আপনি এয়ারপোর্টে মানে কোন লোকেশনে গিয়ে আপনি দাঁড়ায় দাঁড়ায় আসলে ওয়াইফাই খুঁজবেন, নাকি আপনার ইমিগ্রেশনের গেট কোনটা সেটা খুঁজবেন, নাকি অন্যান্য ফর্মালিটিস গুলো সারবেন? সো বেটার ওই সময় কিন্তু আপনার একটা মিনিটও কিন্তু সুপার ইম্পর্টেন্ট। হুম। তো ওই সময় আপনি রোমিংটা করে নিয়ে আসলে কি হবে, আমি যেটা করেছি সেটাই বলি। আমি যখন জাস্ট বাংলাদেশ থেকে ফ্লাই করে কাতারে আসলাম, তখন সিম্পলি যখন প্লেন ল্যান্ড, মানে প্লেনের চাকা মাটিতে লাগার আগে আমার কিন্তু মোবাইলের নেটওয়ার্ক চলে আসছে, আমার রোমিং চালু। আমি জাস্ট ঘরে সিম্পলি বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমি কাতারে আসছি, তোমরা টেনশন করিও না, আমি ফ্রি হয়ে তোমাদেরকে ফোন দিব, দ্যাটস ইট। এটা কিন্তু সুপার একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার ওই সময়কার জন্য। আমাকে একটু দেন মুস্তাফিজ আমি, রোমিংটা করবে কিভাবে একটু বলে দাও। ওকে, আমি সেটা জাস্ট একটু কভার করে দিচ্ছি। আপনারা যে অপারেটরই করেন না কেন, ইউজ করেন না কেন, কোনো সমস্যা নেই। আপনাদের কাছের যে কোনো কাস্টমার কেয়ারে গেলে ওরা হচ্ছে বেসিক্যালি এটা পোস্টপেইড করে দিলেই বেটার। অনেকের কাছে দেখা যাচ্ছে নাম্বারটা সেন্সিটিভ, যেমন আমার ক্ষেত্রে আমি আজকে নাম্বারটা প্রায় 15 বছরের উপরে ব্যবহার করতেছি, সো আমার কাছে নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ টেলিকম রেগুলেটরি ইয়ার একটা কিন্তু আপনার নির্দিষ্ট নিয়ম আছে। 410 দিন কি 420 দিন যদি একটা সিম একটা না ইউজ করা না হয়, তাহলে সেটা অপারেটর অথরিটি রাখে অন্য কারো কাছে সেল করে দেওয়ার জন্য। হুম। আমরা এই জিনিসটা অনেকেই জানি না। সো এই জিনিসটা হচ্ছে সেন্সিটিভ। সো লং টাইম যখন আপনি বাইরে থাকবেন, আসলে দেখা যাবে যে
সিমটা অন্য কারো কাছে সেল করে দিয়েছে, ইন দ্যাট কেস আপনার কিছুই করার থাকবে না। সো এটা থেকে বাঁচার উপায় আমার যেটা মনে হয়েছে, পোস্টপেড করে ফেললে তখন আপনার সাথে অপারেটরের একটা বিলিং সিস্টেমের ব্যাপার চলে আসতেছে এবং আপনি মোটামুটি পার্মানেন্ট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, সো ওরা আপনার এই সিমটা অন্য কারোর কাছে আসলে সেল করে দেওয়ার সুযোগটা পাবে না কখনো। এটা হচ্ছে নিজের সিম এর নাম্বারটা বাঁচানোর জন্য। আর রোমিংটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, এটা আপনি যে কারোর কাছে যে কোনো অপারেটরের কাছে গেলেই হবে, জাস্ট আপনার পাসপোর্টটা চাইবে আর আপনার যেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেটাই থাকুক ডুয়েল কারেন্সিতে সেটা যে আপনি এন্ডোর্স করেছেন ওটার নাম্বারটা চাইবে, বিকজ ওরা ওই বিলিংটা প্লাস হচ্ছে একটা সিকিউরিটি মানি রাখে। আমার ক্ষেত্রে ছিল রবি, রবি প্রায় 5,000 টাকার মতো একটা সিকিউরিটি মানি রাখে। ওটা আপনি যখন রোমিংটা অফ করে দিবেন তখন ওটা হচ্ছে রিফান্ডেবল, সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। বাট বেনিফিট হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যখন যে এয়ারপোর্টে নামবেন পুরো পৃথিবীতে, আপনি মানে প্লেনের চাকা মাটিতে লাগার আগে আপনার ফোনে নেটওয়ার্ক চলে আসবে হোপফুলি, অ্যাটলিস্ট এইটা মাটিতে লাগার খুবই আগে না আসলেও। এটা যে হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এটা যে কত হাজার গুণে ইম্পর্টেন্ট আমি বলে বুঝাতে পারবো না, যারা ইন্টারন্যাশনাল ট্রাভেল না করছে এরা আসলে এটা বুঝবে না। কারণ কয়েকটা জিনিস, হ্যাঁ প্রত্যেকটা এয়ারপোর্টে, বাংলাদেশ ছাড়া, বাংলাদেশ এয়ারপোর্টের জঘন্য এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট ছাড়া প্রত্যেকটা এয়ারপোর্টেই আপনি ইন্টারনেট কানেকশন পাবেন, কিন্তু সেই ইন্টারনেট কানেকশন পাওয়ার জন্য একটুখানি একটা হ্যাসেল আছে। সেই হ্যাসেলটা হলো আপনি একটু ওই ওই ইন্টারনেট কানেকশনের সাথে রেজিস্টার্ড হইতে হয়, নাইমেই ইমেল অ্যাড্রেস দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার হইতে হয়। সো ইটস আরেকটা স্টেপ, আরেকটা হ্যাসেল। তো এই স্টেপ, এই হ্যাসেলটা যদি আপনি না পাইতে চান বা না পোহাইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই রোমিংটা করে যাওয়াটা জরুরি আমি মনে করি। এবং বিশেষত যদি এর আগে আপনি কখনো ট্রাভেল করে না থাকেন ইন্টারন্যাশনালি, দিস ইজ হাইলি হাইলি রেকমেন্ডেড ফর এভরিওয়ান, মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার। আমি নিজে কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে করি। সো আমি চাইবো যে আপনারা যেন সবাই এটা করেন। কারণ ধরেন সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি ধরেন একটা এয়ার টিকেট পারচেস করছেন যেটা আপনার ইমেইলে রাখা, তো সেই জিনিসটা আপনি ওই মুহূর্তে একজন ওই আপনার যার কাস্টমার কেয়ার সে দেখতে চাচ্ছে, দেখতে চাইতেই পারে, তার রাইট আছে। তখন কিন্তু আপনাকে এটা দেখাইতে হবে, তখন কিন্তু আপনার ইমেইলে কিন্তু নেটওয়ার্কটা থাকা দরকার, ইন্টারনেট কানেকশন থাকা দরকার। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোমিংটা, রাইট? এটা কিন্তু আমরা কেউ মিস করবো না। ইয়েস মুস্তাফিজ স্যার। হুম, এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা আশা করি সবাই মাথায় রাখবেন। এন্ড ওভারঅল যেটা বলবো, ওরিড হওয়ার কিছু নাই এখানে। বেসিক্যালি আমরা বাংলাদেশে বা আমরা যারা বাংলাদেশি তাদের একটা সমস্যা হচ্ছে আমরা ডকুমেন্টেশনটা একদম পছন্দ করি না। সেটা আমরা যতই ভালো প্রফেশনে থাকি ডকুমেন্টেশনটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। বাট আমরা যখন এই ধরনের একটা ডেভেলপড কান্ট্রিতে গিয়ে মুভ করব, এখানে সবকিছুই হচ্ছে ডকুমেন্টেশন। আমাদের গ্যাপটা হচ্ছে আসলে ওইখানে, যে কারণে আমরা প্রচুর ওরিড থাকি আসলে এটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা, Absolutely. সেটা ঠিক আছে কিনা। সো ডকুমেন্টেশনটা আস্তে আস্তে প্র্যাকটিস করেন, এখানে ওরিড হওয়ার কিছু নাই। ডকুমেন্টেশনটাতে একটু প্র্যাকটিস হয়ে গেলে আপনি নাথিং টু ওরি, দ্যাটস ইট। অভ্যস্ত হয়ে গেলে ডান, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ মুস্তাফিজুর, অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার ভিডিওতে চলে আসতে পারো এবার। আশা করি আমাদের এবার তোমাকে ইনশাল্লাহ দেখা যাবে। তোমার কথাগুলো খুব ভালোভাবেই শুনতে পেরেছে আমাদের স্টুডেন্টরা। দাঁড়াও আমি তোমাকে একটু আস্ক করে তোমার ভিডিওটা অন করার জন্য, দেয়ার ইউ গো। জুমে ওই ভিডিওর যে চিহ্ন আছে সেখানে ক্লিক করলে তোমার ভিডিওটা অন হবে, দেয়ার ইউ গো মাই ডিয়ার, পারফেক্ট। সো আমি এখানে একটু বিদায় নিব ইনশাআল্লাহ। বিদায় নিয়ে আমি একটু, মুস্তাফিজ তুমি আবার বিদায় নিও না, তুমি থাকো, কারণ তোমার ফ্রেন্ডের ব্যাপারে কথা আছে। সো সবার থেকে বিদায় নিচ্ছি গাইজ, আল্লাহ হাফেজ গাইজ, আসসালামু আলাইকুম এগেইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে জি, কানাডার আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। গ্রেড, ও আমরা মুস্তাফিজের জন্য সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। কানাডার জার্নি ইনশাআল্লাহ সকলের সুখকর হোক। কারণ আমরা যারা আলহামদুলিল্লাহ, মুস্তাফিজ এখন ওকে, গিয়ে আমি আজ জাস্ট ছোট করে একটু অ্যাড করি, এটা হচ্ছে বেসিক্যালি ইন্সপাইরেশনের জন্য, বিকজ সেটা প্রত্যেকটা হিউম্যান বিং এর দরকার ইন্সপাইরেশন। সেটা হচ্ছে রিস্কটা নেন। হুম, মানে ওই যে যারা শ্রমিক তারা একটা জিনিস চিন্তা করে সবসময়, ওদেরকে দেখবেন ওরা সব ডেসপারেট কিছু করে, কিন্তু বাংলাদেশ লেবার ল থেকে শুরু করে বলেন আর আই মিন আইএলও যত কিছুই বলেন, ওরা কিন্তু বিল্ড আপ করেছে এভাবে। বাট যে বেসিক সেন্সটা কাজ করে ওদের ভেতরে যে আমাদের তো আসলে হারানোর কিচ্ছু নাই আর, আমি এখন যেটা পাবো সেটাই আমার জন্য বেনিফিট। সো আমি রাইট। বলবো যে যে অবস্থায় আছেন রিস্কটা নেওয়ার চেষ্টা করেন, কমফোর্ট জোন থেকে বের হয়ে আসেন, নিজের টার্গেট সেট করেন এবং জাস্ট দৌড় দেওয়া শুরু করেন। আপনি এখানে আসতে পারলেন কি পারলেন না, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আপনি যেই ট্র্যাকেই থাকেন, হুম, আপনি কিন্তু কোনো না কোথাও গিয়ে সাকসেস হবেন ডেফিনেটলি। কিপ ট্রাইং, কিপ ট্রাইং, কিপ ট্রাইং, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। Absolutely. Awesome, man. Awesome inspiration. Great. Great. Great from you. Okay. MashaAllah. Thank you very much. সবাইকে আবার অভিবাদন, শুভেচ্ছা, স্বাগতম, ভালোবাসা দিয়ে
শেষ করব। আমাদের মুস্তাফিজের বয়স কিন্তু 31-এর দিকে চলে যাচ্ছে, তো ওই বয়সে আলহামদুলিল্লাহ চলে 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 চলে। আমি যাচ্ছি একটু বয়সটা কমায় রাখতে। না না না, দরকার নাই দরকার নাই। চলো, তোমার বয়স 31টা চলে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। চলে, এটাতে করে সবাই আরো বেশি অ্যাপ্রিশিয়েট হওয়ার কথা। চলো, অ্যাপ্রিশিয়েট করা দরকার, কারণ অনেকে মনে করে যে আমাদের স্টাডি ভিসা হবে না 31 বছর। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আল্লাহর অশেষ রহমত। আমরা চেষ্টা আমি করি। কিন্তু 7 ইয়ার্স গ্যাপ ছিল আমার, আই মিন যদি পড়াশোনার ক্ষেত্রে বলি, আমি জাস্ট আমার গ্রাজুয়েশনটা দেখাইছি জুন 2012 এ কমপ্লিট হয়েছে, দেন কনসিস্টেন্টলি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম দ্যাট টাইম টু মাশাআল্লাহ, আই নো দ্যাট বাই ফ্যাক্ট। এবং এটা আমি খুব সুন্দরভাবে একটুখানি অ্যাড করে দিই জায়গাটার মধ্যে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কানাডার অনেক কলেজ, অনেক ইউনিভার্সিটি কিন্তু আছে যে এরা আবার 5 বছরের বেশির যে গ্যাপ এটা আবার অ্যাকসেপ্ট করে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট অনেক ইউনিভার্সিটি, অনেক কলেজ কিন্তু এই গ্যাপটাকে যদি জব থাকে, জব এক্সপিরিয়েন্স থাকে, দেন দে accept it easily. Okay, important, very very important, right? So আমরা ওইভাবেই আমরা মুস্তাফিজকে বুঝাতেছিলাম। আলহামদুলিল্লাহ ফাইনালি তো মুস্তাফিজ চলে গেল আমাদের সকলকে ছেড়ে, আবার আসবে ইনশাআল্লাহ বাংলাদেশে, ইনশাআল্লাহ পিআর। এন্ড কোভিড যাদের ভিসা হয়ে গেছে তারা কোভিড নিয়ে খুবই সিনসিয়ার থাকবেন, বিকজ আমার পরিচিত 2 জন শুধুমাত্র আমার সাথে সেম ফ্লাইটে ছিল, শুধুমাত্র কোভিড পজিটিভ নেগেটিভ হওয়ার কারণে ফ্লাই করতে পারে নাই। সো বি ভেরি কেয়ারফুল। যাদের অলরেডি জাস্ট আপনারা 2-1 সপ্তাহের মধ্যে ফ্লাই করবেন বা খুব রিসেন্টলি ফ্লাই করবেন, বি ভেরি কেয়ারফুল। কারোর সাথে দেখা করার দরকার নেই, ডোন্ট গেট ইমোশনাল। ফ্যামিলির সাথে থাকেন, দরকার হলে ফ্যামিলির যারা আছে তাদের থেকে একটু দূরে আপনি একটা রুমের মধ্যে আইসোলেশনে থাকেন। আপনি এত কিছু করার পরে যখন দেখবেন ওই কোভিড টেস্ট পজিটিভ আসছে না, আপনার মাথায় পুরো পৃথিবী ভেঙে পড়বে। Right, important, but you don't want that. We don't want that, right? We don't want that. Okay. চলো, টিকেটের প্রাইস তো দেখতেছেন, টিকেটের প্রাইস দিয়ে এখন একটা বিয়ে করে ফেলা যায় বাংলাদেশ, সিরিয়াসলি। কি করবো, কি করবো ভাই, তোমাকে আমি বলি, আমি যখন মানে কানাডা থেকে বাংলাদেশে আসি, আলহামদুলিল্লাহ আমি তো ঈদ গুলো করতে আসি, তো আমি টিকিট করি 2 মাস 3 মাস আগে টিকিট করি, রাইট? সেই একই টিকিট, যে টিকিট আমি 600 700 800 1000 টাকায় যে টিকিট গুলো করি, সেই একই টিকিট ঠিক ঈদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে 2000 3000 4000 5000 হয়ে যায় কানাডিয়ান ডলার। হিউজ দাম হয়ে যায়, হিউজ। তো এই জিনিসগুলো আমরা ক্যালকুলেটিভ মেজার্স গুলো নিব আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আজকে আমাদের স্টুডেন্ট মুস্তাফিজুর রহমানের সাথে কথা বলে আমাদের সকলের অনেক ভালো লাগলো। আবারও বিদায় নিচ্ছি। Take care of yourself, guys. Allah Hafiz. Bye bye. Mustafiz, please do take care of yourself, my dear. Okay, you are an asset for our country. MashaAllah, Alhamdulillah. We love you a lot. We definitely love you a lot. We hope that you will reach the apex for sure. Inshallah, we do pray for you, my dear. Inshallah. And again, thank you very much for being with us. It's an honor having you on our platform. Alhamdulillah, my dear. Okay? It was my honor too. Thank you. সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Allah Hafiz, guys. Bye bye. Assalamu alaikum. Allah Hafiz. Bye bye.